সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটি এপিসোডে আপনাকে নতুনভাবে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আজকের জীবনের গল্পটা জ্যোৎস্নার বাস্তব জীবন থেকে নেওয়া। ডিয়ার ভিউয়ার্স, গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার আজকের জীবনের গল্পটা একটু নোংরা টাইপের। গল্পটা শুনতে হয়তো আপনার কাছে ভীষণ খারাপ লাগবে। আমি সকাল থেকে চিন্তা করতেছিলাম যে এই গল্পটা আমি প্রচার করবো কিনা, এটা সিলেক্ট করা যায় কিনা। আমি তারপরেও গল্পটা প্রচার করতেছি শুধুমাত্র একটা কারণে, হয়তো জ্যোৎস্নার জীবনের গল্পের সাথে অন্য কোনো মেয়ের জীবনের গল্প মিলে যেতে পারে। হয়তো জ্যোৎস্নার মতো বাংলার বুকে এরকম হাজারো মেয়ে বন্দি দশায় তাদের জীবনটা পার করছে। তারা যদি জ্যোৎস্নার এই জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে, হয়তো তারা তাদের এই বন্দি দশা থেকে বেরিয়ে আসতে পারবে। শুধুমাত্র এই একটা কারণে আমি গল্পটা প্রচার করছি। আমাকে ক্ষমা করবেন এমন গল্প প্রচার করার জন্য। সবাই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এটা হচ্ছে আপনার কাছে আমার বিনীত রিকোয়েস্ট। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে জ্যোৎস্না আক্তার। আমার বাড়ি হচ্ছে সাতক্ষীরা জেলা। সুন্দরবনের খুব কাছেই হচ্ছে আমাদের গ্রামটা, যার জন্য খুব ছোটোবেলা থেকেই সুন্দরবনের সুন্দর পরিবেশ আমি দেখে আসছি। আমার ছোটোবেলার জীবনটা অনেক সুখে ছিল। আমি আমার পরিবারের ব্যাপারে একটু বলি। আমার বাবা আছে, মা আছে, আর আমি আছি। আমার কোনো ভাই বোন নেই। আমার আব্বা, আমাদের এলাকাতে অনেকগুলো জমি আছে, নিজের অনেকগুলো জমি আছে। ওই জমিগুলো চাষ করে মোটামুটি আমাদের সংসারটা একটা সচ্ছল সংসার, সচ্ছল পরিবার বলাই যায়। তেমন কোনো অভাব অনটন নেই। তো যাই হোক, এভাবে চলতে চলতে আমার বয়স যখন প্রায় 7 বৎসর, তখন আমার আম্মা একদিন হচ্ছে সন্ধ্যা রাতে মানে সন্ধ্যার একটুখানি আগে, লাইক 5টা বাজে, আমার আম্মা হচ্ছে মানে আমাদের এখানে একটা খালের মতো আছে, মানে খালের এপারে হচ্ছে গ্রাম, ওপারে হচ্ছে সুন্দরবন। তো খালের মধ্যে মা হচ্ছে ওই যে আনার জন্য, লাইক হচ্ছে কলমির শাকের মতো এক ধরনের শাক হয়, তো কলমির শাক আনার জন্য মা হচ্ছে ওখানে গেছে। তো যাওয়ার পরে মা যখন কলমির শাকগুলো ছিটতেছিল, হঠাৎ করে মায়ের পায়ে সাপে ছোবড় মারে। তখন মা দৌড়ে, আমাদের ওখান থেকে আসলে একটু দূরে ছিল, যার জন্য মা দৌড়ে ঘরে আসতে আসতে মায়ের পুরো শরীরে বিষে ভরে যায়। তখন মা শুয়ে মানে সাপের মতো গড়াগড়ি করতে থাকে, প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। তো আব্বা দৌড়িয়ে গিয়ে হচ্ছে আমাদের পাশেই হচ্ছে কবিরাজ ছিল, কবিরাজকে ডাইকে আনে। তো কবিরাজ বান দেওয়া হয়, কিন্তু সাপের বিষটা পুরো শরীরে সেই পর্যন্ত ছড়ায় যায়। তখন উনি ট্রাই করেছে আসলে কীভাবে বাঁচানো যায়, কীভাবে চেষ্টা করা যায়। তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তো যখন নিয়ে যাওয়া হয়, মাঝপথেই আমার আম্মা মারা যায়। ছোটোবেলায় মাকে হারিয়ে আমার জীবনটা একটু বেদিশার মতো কাটতে শুরু করে। আমি তখন খুবই ছোট, বলতে 7 বৎসর আমার বয়স। আমি আসলে দুনিয়া সম্বন্ধে এত কিছু বুঝি না। তো যাই হোক, বাবার সাথে হচ্ছে মাঠে ঘাটে কাজ করি। আমার কোনো ভাই বোন নেই। আমি 7 থেকে 8 বৎসর বয়সে, হয়তো অনেকেই বিশ্বাস করবেন, আমি রান্নার কাজটা সম্পূর্ণ কমপ্লিট করি নেই। আমি রান্নাবান্না একদম সুন্দর করে করতে পারি। আমাকে কোনো কিছু শিখিয়ে দেয় নাই। আমার মনে আছে আশেপাশের কয়েকটা কাকি, চাচি, জেঠি, ওরা মাঝে মাঝে এটা সেটা একটু শিখিয়ে দিত। ওদের কাছ থেকে মোটামুটি টুকিটাকি শিখেছি, আর বাকিটা আমি নিজেই আমার আয়ত্তে এনেছি। আমার আব্বার একটা কথা আমার ভীষণ ভালো লাগে। আব্বা সবসময় বলে আমি নাকি রান্নাবান্না যথেষ্ট ভালো করতে পারি, আমার খাবার নাকি খুব টেস্ট হয়। একটা কথা না বললেই নয়, প্রত্যেকটা মেয়ে তাদের মায়ের কাছে রান্না শিখে, কিন্তু আমি আমার মায়ের কাছে কখনোই কোনো রান্না শিখতে পারি নাই। আমার মা আমাকে কখনো চুলার পাড়ে আসতে দেয় নাই, কারণ আমি দেখতে একটু বেশি সুন্দর ছিলাম। আমার আম্মা বলে চুলার পাড়ে আসলে নাকি, আগুনের কাছে আসলে নাকি আমার চেহারা কালো হয়ে যাবে। মা বলে আমার এত সুন্দর মেয়েটাকে আমি আগুনের পাশে আসতে দিব না। তো মা আমাকে কখনোই কোনো কাজে ব্যবহার করতো না, সবসময় আমাকে দূরে দূরে রাখতো, কাজ থেকে আলাদা রাখতো। আমি যখন কাজ করতে আসতাম, তখনই অন্যদেরকে ডাকা বলতে যে যাও জ্যোৎস্নাকে নিয়ে খেলতে যাও। মা আমাকে এত আদর করতো, যেটা আমি জীবনে কখনোই ভুলবো না। মায়ের ওই আদরের চেহারাটা এখন আমি আগুনের কাছে পুড়ে ফেলতেছি। যদিও বাবার কোনো কিছু করার উপায় নেই, কারণ বাবা মাঠে ঘাটে সারাক্ষণে কাজ করে। একটু একটু সময় পেলে আমাকে এসে মোটামুটি একটু হেল্প করে। ঘর দুয়ার পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, এগুলোই বাবা করে। আর রান্নাবান্না থেকে শুরু করে যা কিছু সব কিছু আমি নিজেই করি। যাই হোক, এভাবে যেতে যেতে আমার বয়স যখন 13-র কাছাকাছি, তখন আমার আব্বা, মানে আমি খুব সম্মানের সাথেই বলি, আমার আব্বাকে আমি খারাপভাবে দেখি না। আমার বয়স যখন প্রায় 13 কি 14-র কাছাকাছি, আমার আব্বা একটা বিয়ে করে। আব্বা বিয়ে করে, আমি এটা জানতাম না যে আব্বা বিয়ে করছে। আমি আসলে আমাদের মানে উঠানে দাঁড়াই আছি বিকেলবেলা, আরও কয়েকটা মেয়ে বান্ধবী, আমরা সবাই দাঁড়াই আছি, 2-3টা ছেলে সহ। আমরা কুতকুত খেলতেছিলাম। ওই যে লুডো, এক পাশে লুডো, আরেক কাছে ওই যে ঝিনুক দিয়ে, যারা জানে কাচ দিয়ে খেলা হয়, মানে মাটির কাচ দিয়ে খেলা হয়, এরকম খেলতেছিলাম। তখন হঠাৎ করে আব্বা একটা মহিলাকে নিয়ে আসলো, ভ্যানে করে নিয়ে আসছে। আসার পরে বলতেছে যে, আমাকে ডাক দিল যে জ্যোৎস্না, আমি আসলাম। পরে বলতেছে এটা তোমার আম্মু। তখন আমি এত খুশি হইলাম, আমার আম্মু, কিন্তু আমার মুখের দিকে তাকায় দেখতেছি যে নতুন শাড়ি পরা। আমি বলতেছি আব্বু, এটা তো আমার আম্মা না, এটা কে? পরে বলতেছে আজকে থেকে উনি তোমার আম্মা। তখন আমি বুঝতে পারলাম। তো তখন আমি মোটামুটি একটু বুঝি, যে অনেক কিছু বুঝি না তাও না।
আমি বুঝতে পারলাম যে আব্বা বিয়ে করছে। তো আমি ওনাকে ঘরে নিয়ে যাই, ঘরে নিয়ে বসাই আব্বার কাছে আসি। আব্বা একটা শার্ট পরা আর একটা লুঙ্গি পরা। তো আমি আব্বাকে বলতেছিলাম যে আব্বা আপনি বিয়ে করছেন, তাও কাউকে বলবেন না, কাউকে জানাবেন না, হুট করে কেউ এরকম করে বিয়ে করে নিয়ে আসে? আব্বা বলতেছে মারে আমি একটা ঝামেলায় পড়ে বিয়েটা করে ফেলছি। আমি বলি কিসের ঝামেলা আমাকে বলো। তখন আব্বা বলতেছে তোর কাছে বলা যাবে না, তবে একটা বিপদে পড়ে আমি বিয়ে করছি, আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। যাই হোক, 7 মাস পর থেকে আমাদের সংসারটা একটু অন্যরকম হয়ে যায়। মানে উনি সব কিছু নিজের মতো করে। আমি কখনোই দেখি নাই যে উনি একবার চুলার পাড়ে আসতে বা একটু রান্না বান্না করতে। আমি ওনার কাপড় চোপড় পর্যন্ত পরিষ্কার করে দিই, ওনাকে খাবার দাবার করাই দিই, এবং ওনার যাবতীয় যত কাজ আছে কাজের মেয়ের মতো আমি ওনার সব কাজ করি। আমার আসলে কাজ করতে যে খারাপ লাগে ব্যাপারটা তা না, যে আমার কাজ করতে খারাপ লাগে এরকম কোনো কিছুই না। আমি ওনাকে সহযোগিতা করি, কারণ হচ্ছে আমি মনে করি যে উনি আমার মায়ের মতো। উনি আমাকে যেমনটি ভাবেই দেখুক, আমি ওনাকে আমার মায়ের মতো দেখি। এভাবে যেতে যেতে কাজ করতেছি। আমার বয়স তখন প্রায় 17 থেকে 18-র কাছাকাছি। তখন আমাদের এলাকাতে একটা ছেলে আছে যার নাম হচ্ছে জীবন হচ্ছে মধু, মানে ও হচ্ছে ইয়েতে সুন্দরবনের ভিতরে মধু সংরক্ষণ করে, মধু এনে হচ্ছে তারপরে বিভিন্ন জায়গায় মধু বিক্রি করে। বাট জীবন দেখতে অসম্ভব সুন্দর ছিল। আমি আসলে আমার জীবন অনেক ছেলে দেখেছি। জীবনের চুলগুলো লম্বা লম্বা ছিল, ও অনেক মোটা ছিল না, একটু হ্যাংলা ছিল, বাট অনেক লম্বা ছিল, চোখগুলো যেন করাতি টাইপের ছিল। জীবন অসম্ভব সুন্দর একটা ছেলে, আর তার চেয়েও অনেক বেশি সুন্দর ওর মন। আমার একটা কথা না বললেই নয়, সবসময় মধু বিক্রি করার আগে 1 বোতল মধু জীবন আমাদের বাসায় দেওয়া যেত। আর আব্বাকে প্রচণ্ড রকম ভালোবাসতো। আব্বার সাথে তার সম্পর্কটা অত্যন্ত ভালো ছিল। জীবনদের বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি, খুব দূরে না। তো যাই হোক, এভাবে যেতে যেতে একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আমার আব্বা নতুন বিয়ে করার পরে অনেক মানুষ, আমার নতুন মা কিন্তু অনেক সুন্দর ছিল, এটা সত্য কথা। তো অনেকেই হচ্ছে বাড়ির মধ্যে উকি মারতো, অনেকে বাইরের মধ্যে উকি মারতো বা ঢিল মারতো। এগুলোর জন্য আব্বা চারপাশে টিন দিয়ে বেড়া দিয়ে দিছে, এবং মধ্যখানে হচ্ছে একটা লোহার দরজা দিছে, যেটার মধ্যে সবসময় তালা মারা থাকে। তো যাই হোক, এভাবে যেতে যেতে জীবনের সাথে আমার একটা মধুর সম্পর্ক হয়ে যায়। আমি জীবনকে ভালোবাসি। কখন যে আমাদের ভালোবাসাটা শুরু হয় এটা আমি নিজেও জানি না। তবে একটা সত্য কথা, জীবনকে কখনো ভালোবাসি এই কথাটা আমি বলি নাই, বা জীবনও আমাকে কখনো ভালোবাসি কথাটা বলে নাই। কিন্তু দুজনকে যে ভালোবাসি এটা কিন্তু আমরা জানি, কারণ ওর কিছু হলে আমি দৌড়ে আসি, আমার কিছু হলেও দৌড়ে আসে। তো জীবন হচ্ছে আমি যেখানে পড়াশোনা করতাম, আমার আবার ওখানে জীবন আর একটা চাকরিও করতো। দিনের বেলায় মধু হচ্ছে জঙ্গলে গিয়ে মধু আনতো, আর রাতের বেলায় আমি যে স্কুলে চাকরি করতাম সেই স্কুলে নাইট গার্ডের চাকরি করতো জীবন সহ আরেকটা ভাই ছিল, ওরা দুজনে মিলে নাইট গার্ডে চাকরি করতো। তো যাই হোক, এভাবে যেতে যেতে জীবনের সাথে আমার সম্পর্কটা অনেক মধুর হয়ে যায়। তখন আমি এসএসসি পাস করে ফেলি। এসএসসি পাস করার পরে আমার আব্বা চিন্তা ভাবনা করতেছে যে আমাকে বিয়ে দিয়ে দেবে। বিভিন্ন জায়গা থেকে ছেলে আনে। তো আমি আব্বাকে বলি যে আব্বা আমি তো জীবনকে অনেক পছন্দ করি, আমি জীবনকে ভালোবাসি। তখন আমার আব্বা কোনোভাবে রাজি হয় না। আব্বা বলতেছে যে না, আমি তোকে এত পাশাপাশি বিয়ে দিব না, আমি তোকে দূরে বিয়ে দিব। আমি জিজ্ঞেস করলাম যে বাবা পাশাপাশি কেন বিয়ে দিব না, আমাকে একটু বলো তো। তখন আব্বা বলতেছে আমি যদি তোকে পাশাপাশি বিয়ে দেই তাহলে দেখা যাবে যে তোর মা সবসময় তোকে তোর বাপের মানে জামাইয়ের বাড়ি থেকে আইনা আমার এখানে কাজ করাবে, দাসী বান্দির মতো তোর জীবনটা কাটবে। আমি তোকে এত দূরে বিয়ে দিব যেখান থেকে তোর মা আর আনতে পারবে না। আমি বলি বাবা তাতে কী হয়েছে, আমি তো আমার মাকে হেল্প করতেছি না, মাকে তো আমি হেল্প করতেছি। আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কি তুমি এই কথাগুলো বলতে পারতা? সো এরকম করে বলতে হয় না বাবা, কোনো প্রবলেম নাই, আমি হচ্ছে ওনাকে সহযোগিতা করবো, উনি তো আমার মায়ে। কিন্তু আমার বাবা একই কথা যে না, আমি তোকে কখনোই এখানে বিয়ে দিব না, আমি তোকে বিয়ে দেবো একমাত্র এখান থেকে দূরে কোথাও, যেখান থেকে তোর মা চাইলেও তোকে আর আনতে পারবে না। যাই হোক, বাবার একরোখামি করতে করতে আমি তখন আমার মা আমার প্রতি একটু উইক হয়ে যায়, একটু ভালো হয়। আমি মাকে বলি যে মা, জীবনকে আমি অনেক ভালোবাসি, জীবনকে ছাড়া অ্যাটলিস্ট আমি থাকতে পারবো না, তুমি আমার সাথে জীবনের সম্পর্কটা একটু ভালোভাবে মিলিয়ে দাও। আব্বা যেহেতু রাজি হচ্ছে না, আব্বা তো তোমাকে অনেক ভালোবাসেন, তোমাকে অনেক বিশ্বাস করে। আমার কাছে মনে হয় যে তুমি যদি আব্বাকে বলো তাহলে আব্বা হয়তো আমার কথাটা শুনতে পারে। তখন মা আব্বাকে বুঝায় না, আব্বার একই কথা যে না, এখানে ওকে বিয়ে দিব না, আমরা দূরে কোথাও বিয়ে দেবো। তখন একদিন রাতের বেলা আমার মা আমাকে এসে বলতেছে যে জোসনা, একটা কাজ কর, যেহেতু তোর আব্বা রাজি হচ্ছে না, তুই পালায়া যা। আসলে পালিয়ে যাওয়া ব্যাপারটা আমি মোটামুটি বুঝি না। আমি জিজ্ঞেস করলাম যে মা পালিয়ে যাবো মানে? তো বললো যে ছেলেটাকে বল রাতের বেলায় আসলে তোরা দুজনে একসাথে পালিয়ে যাবে। তো আমি আরেকটা ব্যাপার বলে রাখি, আমি সবসময় আমার মায়ের মাঝে একটা জিনিস ফিল করতাম, এটা কখনো আমার বাবাকে বলি নাই। আমার মা সবসময় ফোনে জানি কার সাথে কথা বলে প্রচণ্ড হাসাহাসি করতো, আর ফোন আসলে দূরে চলে যেত। তো ব্যাপারগুলোতে আমি কোনো রকম মাইন্ড করি নাই, কোনো কিছু বলি নাই, এরকমভাবে চলতেছিল, বাবার কাছে কিছু বলি নাই। তো সেদিন রাতের বেলা মা আমাকে বলতেছে যে তুই জীবনকে নিয়ে পালায়া যা। তো আমি মাকে বলতেছি মা, কোথায় পালায়া যাবো, আমি তো কোনো কিছুই
চিনি না বা কোথায় যাব, জীবন আমাকে কোথায় নিয়ে যাবে। তখন আমাদের ঘরে মোবাইল ছিল, আমি জীবনকে ফোন দেই, আর জীবনকে ফোন করে বলি যে জীবন, মা বলতেছে তোমার সাথে পালায় যেতে, বাবাজি তো রাজি হচ্ছে না। তখন জীবন আমাকে বলতেছে তোমার মা তো অনেক ভালো, অনেক লক্ষ্মী একটা মা, এরকম মা প্রতিটা ঘরে ঘরে থাকা দরকার যে মেয়ের ভালোবাসাকে সাপোর্ট করে। তো ঠিক আছে, তাহলে তুমি বলো যে কীভাবে পালায় যাবা। তখন মোবাইল ফোনটা আমি আমার মায়ের কাছে দিই, মা জীবনের সাথে কথা বলে, কী কথা বলে আমি জানি না। তো পরে জীবন আমার সাথে, মা যখন মোবাইল ফোনটা আমাকে দেয়, তখন জীবন বলতেছে তোমার আম্মা অনেক লক্ষ্যে, অনেক ভালো, তুমি একটা কাজ করো, রাতের বেলায় ওনার সাথে আমার কথা হয়েছে, রাত 2টা বাজে আমি আসবো, তুমি রেডি থেকে আমি তোমাকে নিয়ে চলে যাব। আমি তোমাকে নিয়ে আমার খালাম্মার বাড়িতে চলে যাব, আমার খালাম্মার বাড়ি খুলনা শহরে চলে যাব, ওখানে আমি কিছু একটা করবো, তারপর আমাদের জীবনটা খুব ভালোভাবেই চলবে। যেমন কথা তেমন কাজ, আমার চোখে মুখে আনন্দ খুশি যে জীবন আসবে, আমাকে নিয়ে যাবে, আমরা দুজন অনেক ভালো থাকবে, এরকম স্বপ্নগুলো আমি আমার নয়ন জোড়া দেখতেছি, অনেক 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 বেশি স্বপ্ন দেখতেছি যে আমি আসলে বিশ্বাস করতে পারবো না। জীবনের সাথে কথা বলার পর থেকে আমি জাস্ট ওয়েট করতেছি যে কখন ঘড়িতে রাতটা হবে, জীবন আসবে আর জীবন আমাকে নিয়ে পালায় যাবে। মা আমার জন্য ব্যাগটাকে রেডি করে দেয়, কাপড় চোপড় রেডি করে দেয়, তো বলে যে তুই কাপড় চোপড় সব কিছু রেডি কর, আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক কর, অ্যান্ড জীবনের সাথে কথা বলা হইতেছে। এরই মাঝে জীবন আমাকে আবার কল দিয়ে বলতেছে যে কয়টা বাজে আসবে এক্স্যাক্টলি টাইমটা আবার একটু বলে দাও, মানে জীবন সময়টা ভুলে গেছে। তো আমি ওরা বলতেছিলাম যে তোমার কয়টা বাজে আসলে ভালো হয়, তুমি ওই সময় আসো। তো বলতেছে তোমার আব্বা যখন ঘুমিয়ে যাবে তখন। পরে আমি বলতেছি ও আচ্ছা, তাহলে আব্বা তো রাত 1টার আগে ঘুমায় না, তুমি একটা কাজ করো, তুমি ওই 3টার দিকে আসো। তো বলে যে আচ্ছা, তাই 2টা-3টার মাঝামাঝি আমি আসবো। তো যাই হোক, 2টা-3টার মাঝামাঝি, সে হচ্ছে 2:30 বাজে, রাত যখন 2:30 বাজে, তখন আমি কিছু বুঝতেছি না, হঠাৎ করে বাইরে থেকে মানে অনেক জোরে বিকট একটা চিৎকারের শব্দ আসছে। এখন প্রচণ্ড মানুষ চিল্লি করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, মানে আগুন কারেন্ট এরকম বলে চিল্লাইতে আছে। তখন আমি সাথে সাথে ওইখানে মানে আমি বের হওয়ার পরে দেখতেছি যে আমাদের যে লোহার গেট আছে, আমাদের লোহার গেটের মধ্যে জীবন এভাবে ঝুলে আছে। আমার আম্মা আগেই গেটের দরজাটা খুলে রাখছে, জীবনকে বলছে যাতে গেট দিয়ে ভিতরে ঢুকে যায়, তারপরে কারণ আমার ব্যাগ অনেক কাপড় চোপড় অনেকগুলো একা নিতে পারবো না, জীবন ধরাধরি করে নিয়ে যাবে, যার জন্য মা গেটের লকটা খুলে রাখছে। এখন গেটের মধ্যে জীবন এইভাবে ঝুলে আছে, লটকে আছে। যখন জীবন ঝুলে আছে তখন মানে সবাই বলতেছে যে মেন সুইচ বন্ধ করেন, চিল্লাইতে আছে। তো আমি তাড়াতাড়ি গিয়ে হচ্ছে আমাদের বাসার মেন সুইচটা বন্ধ করে দিই। মেন সুইচটা বন্ধ করে দেওয়ার পরে মানুষ এসে জীবনকে নামায়। তখন জীবনের শরীরের অর্ধাংশ প্রায় পুড়ে যায়, ওর বুক, পেট, তারপরে নাভি, চুল এগুলো জাস্ট একদম পুরো কয়লা হয়ে যায়। তখন সবাই বলে যে এখানে কারেন্ট আসবে কী করে, তো কারেন্টের কোনো লাইন নেই, কারেন্ট তো ঘরে আসার কথা। তখন মানুষ ওর ওই সময় জীবনের আব্বা আম্মাও দৌড়ে চলে আসে। তো আসার পরে সবাই দেখতে পায় যে আমাদের যে লোহার গেট ছিল, গেটের মধ্যে কারেন্টের লাইন লাগানো, মানে কারেন্টের লাইন গেটের মধ্যে লাগায় রাখছে। এটা দেখার পরে সবাই মানে আমাদেরকে বলতেছে যে গেটের মধ্যে কারেন্ট লাগায় রাখছে, এটা কি, এইটার মানে কি। এরপরে জীবন বাড়িতে একটা চিঠি লিখে আসছে, ওর একটা চিঠি পাওয়া গেছে, ওইখানে জীবন লিখে আসছে যে জীবন আমার সাথে পালায়া যাবে, এইটা জীবন ওইখানে লিখে আসছে। তো কিন্তু যখন আমাদের এখানে আসছে এই অবস্থা দেখে জীবনের আব্বা আম্মা বলতেছে যে জীবন, তখন ওকে হচ্ছে ওই সময় কিন্তু ওরা চিঠি দেখে নেয়, ওকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সকালবেলা ও রুমের ভিতরে চিঠিটা পায়। চিঠিটা পাওয়ার পরে আমাদের এলাকার যিনি চেয়ারম্যান ছিল, চেয়ারম্যানের কাছে গিয়ে ওর আব্বা আম্মা বিচার দেয় যে দেখেন এই চিঠি আমার ছেলে ওর জ্যোৎস্নার সাথে পালায় যাবে, এটা আমাদেরকে বলে গেছে। অ্যান্ড পালানোর সময় জ্যোৎস্নাটা হচ্ছে কারেন্ট শর্ট দিয়ে রাখছিল গেটের ভিতরে, গেটের ধরে আমার ছেলে মারা গেছে। তো আমাদের গেটটা একটু ভিতরে ছিল, নর্মালি হচ্ছে রাস্তার পাশে না, রাস্তার পাশে অনেক গেট থাকে, কিন্তু আমাদের গেটটা অনেক ভিতরে, মানে টিন দিয়ে বেড়া দিয়ে তারপরে গেটটাকে অনেক ভিতরে রাখা হয়েছে, শুধুমাত্র যারা আমাদের বাড়িতে আসবে তারাই গেটটাতে টাচ করতে পারবে। তো আমি বুঝতে পারতেছিলাম না যে কেন হলো। আমি মাকে বললাম, মানে আমার সৎমাকে জিজ্ঞেস করলাম যে মা এটা কীভাবে হইলো। সৎমা কোনো কিছু বলে না, আমি বলে যে জানি না কী হবে না হবে, কেন এটা হলো। আব্বাও কোনো কিছু বুঝে উঠতে পারতেছে না, আব্বাকে তো আমরা কোনো কিছুই বলি নাই। আব্বা শুধু আমাকে এটা জিজ্ঞেস করছিল তুই কি জীবনকে আসতে বলছিস। আমি বলছি হ্যাঁ বাবা আসতে বলছিলাম। এটুকু আব্বার সাথে আমার কথা হয়েছে। ঠিক দুপুরের ভিতর আমাদের বাড়িতে পুলিশ চলে আসে। পুলিশ আসার পরে পুলিশ কোনো কথা না বলে আমার আব্বাকে হ্যান্ডকাপ পরে থানায় নিয়ে যায়। যখন আব্বাকে থানায় নিয়ে যাওয়ার পরে আব্বাকে থানায় নিয়ে যাওয়ার পর আমরাও থানায় যাই। আব্বাকে বের করার জন্য অনেক ট্রাই করি, বাট প্রায় এখনও 15 দিনের মতো আব্বা থানায় থাকে। অ্যান্ড থাকার পরে আব্বাকে কোর্টে ওঠানো হয়। কোর্টের মাধ্যমে মানে এটা হচ্ছে রায় হয় যে পরিকল্পিতভাবে আমরা জীবনকে খুন করেছি, পরিকল্পিতভাবে। যেহেতু কারেন্টের শর্ট লাইন পাওয়া গেছে, এখানে আমাদের গ্রামের সবাই সাক্ষী দিয়েছে যে হ্যাঁ ওরা কারেন্টের হচ্ছে লাইন দেখেছিল এটার ভিতরে, লাইক হচ্ছে গেটের ভিতরে। এরপরে কথা মতো হচ্ছে যেটা হয় যে আব্বার 10 বছরের জেল হয়ে যায়।
আবার 10 বছরে জেল হয়ে যায়, যেহেতু আমাদের গ্রামের মানুষগুলো সাক্ষী দিল। অ্যান্ড 10 বছর আবার জেল হয়ে যায়, তখন আমি তো অনেক ভেঙেই পড়ি যে আমারও এখন বিয়ের বয়স, আমার তখন পড়াশোনাটা বন্ধ হয়েছে, আমি বাসায় কাজ করতে থাকি। বাসায় আয়া বুয়ার যত কাজ আছে সব কাজগুলো আমি একটা পর একটা করতে থাকি, আমার মা যেটা করতে বলে আমি সেটাই করি। তো আমি দেখি যে মায়ের ফোনে কথা বলার প্রবণতা দিনের পর দিন এত পরিমাণ বেশি বেড়ে যাচ্ছে। 24 ঘন্টা মা ফোনটা কানে দিয়ে রাখে, কারো কোনো কথা শোনে না, সবসময় ফোন কানে দিয়ে মা কথা বলতেই থাকে। তো মা কার সাথে কথা বলে এটা তো আর আমি জানি না। এভাবে যেতে যেতে অনেকগুলো দিন কেটে যায়। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে আমার আম্মা বলে যে আমি তোর জন্য একটা ছেলে দেখছিলাম, সৎ মা বলে যে তোর জন্য একটা ছেলে দেখছিলাম, আমার বাপের বাড়িতে ছেলেটা অনেক সুন্দর, ভালো, স্মার্ট। তো ছেলেটা হচ্ছে সিএনজি চালায়, ঢাকাতে সিএনজি চালায়, তুই যদি বলিস তাহলে এই ছেলের সাথে আমি তোর বিয়ে দিব। আমি বললাম যে না, আমার আব্বা জেলখানাতে, আমি এই অবস্থার ভিতরে বিয়ে করবো না, বা আমার আব্বার মনে কষ্ট যাবে। তো আমার সৎ মামারে বলতেছে কষ্ট যাওয়ার কী আছে, তোর আব্বা তো জেলেই আছে, তাই না, কোনো প্রবলেম না, আমরা তোর আব্বার সাথে কথাবার্তা বলি, জেলে গিয়ে কথাবার্তা বলি, তোর বিয়ের কাজটা কমপ্লিট করে ফেলি, কারণ তোর তো বয়স হয়েছে। তো আমি তখন জীবনের জন্য প্রচুর কান্নাকাটি করি, আমারও মনে হচ্ছে যে আমার লাইফটা আসলে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো মায়ের কথা মতো আসলে রাজি না হয়েও কোনো উপায় নেই, কারণ আমি আর কার কাছে যাব, কাকে বলবো। আমার আব্বার কোনো চাচা নাই, আমার একটা পুপি আছে, বাট আমার পুপি আমাদের বাড়ি থেকে অনেক দূরে, মানে প্রায় সাতক্ষীরা থেকে অনেক দূরে ওনার বাসা। আমি আসলে আমার জীবনে মাত্র 2 বার গিয়েছিলাম, আর পুপির সাথে আমাদের সম্পর্কটা ততটা ভালো নয়, পুপি আমাদের বাড়িতে অতটা আসে না। তো যাই হোক, এভাবে যেতে যেতে আম্মার কথা রাজি হয়ে গেলাম। আম্মা আমার জন্য বিয়ে ঠিক করলো, বাট বিয়ে ঠিক করলো, আমি এই ছেলেকে চিনি না, জানি না, মানে কখনো তাকে দেখিও নাই। পারিবারিকভাবে বিয়ে ঠিক হইলো, ছেলেও আমাকে দেখে না, আমিও ছেলেকে দেখি নাই। বাট আমার তো আসলে বিয়ে করতে হবে এটাই কথা, ছেলে দেখতে হবে এরকম কোনো কথাবার্তা নাই। তো যাই হোক, বাড়ি ভর্তি ফুল দিয়ে সাজানো হলো, কিন্তু আমার বাবা নাই। সুন্দর করে সাজানো হলো, বাড়ির মোটামুটি অন্য মানুষজন আসলো, যেমন কথা তেমন কাজ। দুপুরবেলা হচ্ছে ছেলে আসছে, বর আসছে। বর আসার পরে সবাই রান্নাবান্না একদম এত অ্যারেঞ্জ ম্যারেঞ্জ সব কিছু আমার মা করতেছে। মা নিজে হচ্ছে টাকা পয়সা দিয়ে নিজেই সব কিছু করতেছে, মানে সব কিছুই মা করতেছে। তো এভাবে করতে করতে মোটামুটি যাই হোক, এভাবে যাইলো, বিয়ের দিন কমপ্লিট হলো। বিয়ে কমপ্লিট হওয়ার পরে আমাকে ছেলে তুলে নিয়ে গেল, ওদের বাড়িতে নিয়ে গেল। এখন ওদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমি দেখতেছি যে ছেলে একটু অন্যরকম, মানে অন্যরকম বলতে কি, ও একটু ড্রিঙ্কস করে, নেশা করে, সিগারেট খায়, তারপরে মাঝে মাঝে দেখি মদ খায় বাসায় ফিরে। তো এগুলো নিয়ে আমার সাথে প্রতিদিন তার ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি হতে হতে একটা সময় আমার মন এত খারাপ হয়ে যায়, আমি প্রায় ওখানে 2 মাসের মতো থাকি। 2 মাস পর আমি একদিন রাগ করে আমার বাড়িতে চলে আসি। আমার সৎমাকে বলি যে তুমি এমন একটা ছেলেকে আমাকে বিয়ে দিছো, ও আমার গায়ে তো হাত তুলে রাতের বেলায় প্রতি রাতে মদ খেয়ে আসে, আর তুমি বলো ও নাকি সিএনজি চালায়। কই, আমি তোকে একদিনও সিএনজি চালাইতে দেখি নাই, ও ঘরে বৈশা বৈশা খায়। তো আমার সৎমা বলতেছে ঘরে বৈশা বৈশা খায় কেমনে, ওরা কি আসমান থেকে কেউ টাকা দেয়? অবশ্যই ও সিএনজি চালায়। আমি বলছি না, আমি ওকে সিএনজি চালাইতে দেখি নাই, কখনোই দেখি নাই। তো যাই হোক, বলে আচ্ছা ঠিক আছে তুই এখানে থাক। তখন আমার স্বামীকে আমার মা কল দেওয়ার পর আমার স্বামী আসার পরে আমার মা হচ্ছে বৈশা বলতেছে যে ঠিক আছে, এখন আর এত ঝামেলার দরকার নাই, একটা কাজ করো, তুমি হচ্ছে যা হবার তা তো হয়েই গেছে, এখন মেয়ে যেহেতু এখানে যেতে যাচ্ছে না, তুমি আমাদের বাসায় থাকো। আমার স্বামীর নাম ছিল রাজীব, ব্যাপারটা বলে রাখি, ওর নাম ছিল রাজীব। তো বলতেছে যে রাজীব তুমি আমাদের এইখানেই থাকো, একসাথেই থাকি আমরা 3 জনে। তো এভাবে আমি আমার বাড়িতে আমার আম্মার সাথে আমার স্বামী আমরা সবাই মিলে একসাথেই থাকতেছি। বাট একটা ব্যাপার আমি খুব খেয়াল করে দেখি কি, যে আমার আম্মা যে ফোনে মাঝে মাঝে কথা বলতো, এই নাম্বারটা একদিন আমি আমার মায়ের ফোনে চেক করি, ওই নাম্বারটা লাস্টে ছিল 78, এবং আমার হচ্ছে যে স্বামী রাজীবের ফোন নাম্বারটাও লাস্টে 78 ছিল। তো একদিন আমি আমার মায়ের ফোন থেকে আমি নাম্বারটা কমপ্লিটলি বের করে রাজীবের নাম্বারটার সাথে নাম্বারটা মিলে, এটা আমাদের বাড়ির ঘটনা, মিলে দেখি যে হ্যাঁ রাজীবের নাম্বারটা, মানে আমার আম্মার ফোনের ডায়েলে অনেকবার রাজীবের নাম্বার, রাজীবের সাথে মা অনেক কথা বলে। তখন আমি বুঝতে পারতেছিলাম না যে মা রাজীবের সাথে এত কিসের কথা বলে, আমি কোনো কিছুই মিলাইতে পারতেছিলাম না যে ঘটনা কী। তো যাই হোক, এভাবে দেখতেছি যে রাজীবের সাথে আমার আম্মা ফোনে কথা বলার চেয়ে এবার একটু মুখামুখি সম্পর্ক বেড়ে যায় বলতে যে রাজীব আমার জন্য যেটা আনে, আমার জন্য কোনো কসমেটিক আনলে আমার মায়ের জন্যও আনে, মানে আমার জন্য কোনো কাপড় আনলে আমার মায়ের জন্যও আনে, এরকম হয় যে আমার জন্য যা আনে আমার মায়ের জন্য তাই আনে। তো যাই হোক, এইভাবে যেতে যেতে একদিন আমার কাছে, আমি আসলে সবাই ক্ষমা করবেন যে যেহেতু পারিবারিক ব্যাপার, সো ব্যাপারটা বলতে হয়, মেয়েরা যে বুকে যে জিনিসটা পরে, এইটা হচ্ছে একদিন আমার স্বামী আমার জন্য আনছিল। তো ও দুইটাই না, আমার মারে বলতেছে, আমার মাকে ডাক দিছে আমাদের রুমে, ডাক দেওয়ার পরে বলতেছে যে আমার মাকে উনি নাম ধরেই বলতো,
যে এটা আপনার, এটা হচ্ছে আপনার, আর এটা হচ্ছে ওর। এটা বলার পরে আমার সামনে যখন মাকে এই জিনিসটা দিছে, তখন আমার এত খারাপ লাগছে, এত কষ্ট লাগছে। ব্যাপারটা কি, আমার মার সামনে, আমার সামনে আমার মাকে এই জিনিসটাও দিল। আমি এদিন রাতের বেলা ওর সাথে প্রচণ্ড ঝগড়া করি যে কেন তুমি আমার সামনে আমার মাকে এটা দিলা, আর আমার মা কি তোমাকে বলছিল এগুলো আনার জন্য? তখন আমাকে খুব নোংরা ভাষায় বলে যে তোর আম্মা তোর ঝুলে থাকে। তখন আমার কাছে ব্যাপারটা খুব খারাপ লাগে। আমি ওকে বলি যে তুমি এরকমভাবে আমার মায়ের দিকে তাকাও কেন? পরে বলতেছে আমি তোর মায়ের দিকে তাকাই না, তোর মাই আমার দিকে তাকায়। তো সেদিন রাতের বেলা আমি কিছুই বুঝতে পারি না, ও আমার সাথে ঝগড়া করে রাত প্রায় 2টার দিকে ও আর নাই। আমি খাট থেকে রুম থেকে মানে ঘুম ভেঙে দেখতেছি ও আমার পাশে নাই। তো পাশে নাই, আমি দেখি ও কোথায় গেল। ও মা চাইতেছি যে আমার আম্মার রুমের ভিতরে, মানে ওরা কথা বলতেছে, লাইট জ্বালানো, দুজনে বসে বসে এমন ক্লোজলি বসে আছে ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে বিশ্বাস করতে পারবো না যে হাজব্যান্ড ওয়াইফ এভাবে বসে না, এভাবে বসে আছে। আমি কিছুই বুঝতে পারতেছি না যে এইভাবে কেন হচ্ছে। ও সবসময় আমার সাথে রাতে অর্ধেক রাত আমার সাথে ঘুমায় না, অর্ধেক রাত হচ্ছে আমার কাছে চলে যায়। এভাবে যেতে যেতে একদিন হচ্ছে আমার মামা, মানে আমার আম্মার সৎ মায়ের ভাই হচ্ছে আমাদের বাড়িতে আসে। তো আসার পরে আমি আমার মামা অনেক বড় ছিল না, ছোটোই ছিল। তখন আমি জিজ্ঞেস করি যে আমার আম্মার সাথে আমার স্বামী রাজীবের কোনো কিছু আসিল কিনা, বা একই তো গ্রামের মানুষ ছিল। যখন জিজ্ঞেস করি তখন আমার মামা আমাকে বলে যে উনি খুব ভালো ছিল, একটু সরল মানুষ ছিল, হয় না যে গ্রামের কিছু মানুষ থাকে অনেক সরল ভাষায় কথা বলে, সরল ভাষায় হাসে, ওরকম, মানে ভিতরে কোনো প্যাচ গোছ নাই। তো উনি আমাকে বলতেছে হ্যাঁ তোমার আম্মার সাথে রাজীবের আগে রিলেশন ছিল। তো রাজীব আসলে একটু মধ্যবয়স্ক ছিল, আমি ব্যাপারটা বলতে ভুলে গেছিলাম। রাজীবের বয়সের সাথে আমার আম্মার বয়সের খুব বেশি ডিস্টেন্স ছিল না, হয়তো আমার আম্মা রাজীবের চেয়ে 1 কি 2 বছরে বড় হবে, এইটুকুই। তো তখন আমার কাছে খুব খারাপ লাগে। তো আমি ব্যাপারগুলো দেখি এবং আশেপাশের মানুষগুলো ব্যাপারগুলো খেয়াল করে, যেহেতু এটা একটা গ্রামের ভিতরেও আমার মায়ের হাত ধরে, মাঝে মাঝে আমার আম্মার সাথে এদিক সেদিক ঘুরতে যায়, হাঁটতে যায়, আমার আম্মুর সাথে খুব ক্লোজলি চলাফেরা করে। এইটা গ্রামের মানুষজন শোনে এবং গ্রামের মানুষজন জানে। একদিন হুট করে আমাদের গ্রামের যেই সর্দার ছিল, সর্দার হচ্ছে আমাদের বাড়িতে আসে সন্ধ্যার দিকে, আইসা আমাকে ডাক দেওয়ার পর আমি বের হওয়ার পর বলতেছে যে তোমার আম্মাকে ডাকো। তখন তোমার আম্মাকে ডাকো আর তোমার স্বামীকে ডাকো। তাই আমি বলতেছে আমার স্বামী তো ঘরে নাই, কোথায় জানি গেছে। তো বলে যে তোমার আম্মাকে ডাকো। তো আম্মাকে ডাকার পর না আমাকে বলতেছে যে আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কিছু বলতে চাই না, কালকে সূর্য ওঠার আগে তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবা। তো আমি বলতেছি যে কাকা কি হয়েছে, আমরা কেন গ্রাম ছেড়ে চলে যাবো? পরে বলতেছে সুরে বাচ্চা, তোর কারণে পুরো গ্রামটা নষ্ট হয়ে যেতেছে, এগুলো কি শুরু করছিস তোরা মা আর মেয়ে মিলে? কালকে সকালে সূর্য ওঠার আগে তোরা এই গ্রাম ছেড়ে চলে যাবি, যদি না চলে যাস তো আমি থানা থেকে পুলিশ এনে তোর বাপের যেরকম জেলে ভরছি তোদের সবগুলোর জেলে ভরে দেবো। এটা বলুন খুব রাগারাগি করে চলে যায়। তাই মাকে জিজ্ঞেস, তখন আমি তো মোটামুটি জানি যে উনি কেন এরকম করতেছে, এগুলো তো আমার সব কিছুই জানা, আমি কোনো কিছু বলি না। তো এরই মাঝে হচ্ছে আমি আমার হচ্ছে বাচ্চা আসে আমার পেটে, আমি হচ্ছে গর্বিতা হই সে সময়। বাট চিন্তা করতেছি যে আমি এখন উড়োহুড়ি করে কোনো কিছু করতেও পারি না, কারোর সাথে যেতেও পারি না, যে গ্রামের অন্য মানুষদের কাছে যাব বা আলাপ আলোচনা করবো, এগুলো কিছুই করতে পারি না। তো যাই হোক, তখন আমার স্বামী যখন আসে রাত 11টার দিকে, আমার স্বামী আসে বাসায়। আসার পর আমার স্বামীকে বললো, আমার স্বামী প্রচণ্ড রেগে যায়, রাজীব প্রচণ্ড রেগে যায় যে কেন আমাদেরকে এই কথা বলবে, আমি ওর গলা কেটে ফেলবে, এই করবো, সেগুলো হুমকি করে। তখন আমার মা বলতেছে না আসলে এখানে অনেক প্রবলেম হচ্ছে আমাদের, আমরা সবাই মিলে শহরে চলে যাই। তো সেদিন হচ্ছে সকালবেলা আমি, আমার মা, আমার স্বামী হচ্ছে ঘরের মধ্যে আমাদের ঘরে তালা মেরে আমি এই পোয়াতি অবস্থায় হচ্ছে আমার স্বামীর সাথে আমার আম্মার সাথে ঢাকাতে চলে যাই। ঢাকার হচ্ছে আমরা আমাদের কমলাপুর যাই। কমলাপুরের ওখানে আমার স্বামী হচ্ছে আগেই সম্ভবত উনি ওখানে আগে সিএনজি চালাইতো বা কী করতো, ওখানে ওনার পরিচিত আছে। তো এখানে যাওয়ার পর আমরা বস্তিতে একটা ঘর ভাড়া নিই। ডিয়ার ভিউয়ার্স, আমি কী বলবো ঠিক জানি না, একটা ছোট্ট থুপড়ি ঘর, এটার ভিতরে কোনো রুম নাই, মানে একটাই রুম। এটার ভিতরে আমি, আমার স্বামী আর হচ্ছে আমার মা একসাথে রাতের বেলায় ঘুমাইতাম। আমি সবসময় চেষ্টা করতাম যে আমার মা আর আমি এক পাশে, আমার স্বামী এক পাশে, কিন্তু আমার স্বামী এটা করতো না। আমার স্বামী সবসময় মধ্যে ঘুমাইতো, উনি মধ্যে ঘুমাইতো। তো এরকম আমার চোখের সামনে আমি অনেক নোংরা দৃশ্যগুলো দেখতে পাই, মানে এগুলো ওরা করে, অনেক কিছু আমি দেখতে পাই, যেহেতু এক রুমের ভিতরে আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। একটা সময় আমার এত রাগ লাগে, আমি সহ্য করতে পারতেছিলাম না। আমি চিন্তা করতেছিলাম যে হয় আমি বিষ খেয়ে মরে যাব, না হয় আমি কিছু করব। তখন আমার বাচ্চাটা প্রায় 9 মাসের কাছাকাছি আমার পেটে। একদিন আমি থানায় গিয়ে ওদের থানায় বলতে আমাদের এখানে হচ্ছে আমাদের বস্তিতে একটা লোক থাকতো, উনি থানার হচ্ছে কি জানি একটা পোস্টে কাজ করতো আর কি, ওরকম থানার ভিতরে যে পুলিশ বা ওরকম কিছু না, বাট থানায় কি একটা লেভেলে কাজ করতো। তো ওনার কাছে একদিন আমি ওনার কাছে কিছু কথা বলি যে ভাই এই ঘটনা মোটামুটি সব কিছু ওনাকে একটু আমি জানাই যে আমার আম্মার সাথে এরকম করতেছে আমার স্বামী, তো এগুলার কোনো একটা কিছু করা যাবে কিনা। তখন থানা থেকে একদিন পুলিশ আসে, উনি মনে হয় সম্ভবত পুলিশ নিয়ে আসে বা কিছু একটা, পুলিশ এসে আমাকে ডাক দেয়। আমি বাসা থেকে বেরোয়ার পর আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কোনো কমপ্লেন আছে আপনি কোনো কমপ্লেন করবেন? কিছু বললো যে আপনার সাথে নাকি এখানে অনৈতিক কিছু হচ্ছে এগুলো।
তখন ওই আমি আঙ্কেলটাকে বলি, আন্টাকে যখন আমি তখন আমার মা ছিল, আমি যখন বলতে চাই আমার মা আমাকে পিছন থেকে টানা রেখে এগুলো কী বলতেছিস, কী করতেছিস, তখন আমি পুলিশের কাছে দুই একটা কথা বলি, বলার পরে পুলিশের কথাগুলো রেকর্ড করে মানে লিখে নেয়, লিখে ওরা চলে যায়। অ্যান্ড ওই দিন রাতের বেলা আমার স্বামী যখন ঘরে আসে আমার মা এগুলো বলার পরে আমার স্বামী আমাকে এত মারা মারে আমি আসলে বলে বুঝাইতে পারবো না। ও আমাকে এত মারা আমার জীবনে মনে হয় না যে আমার জন্মের পর কেউ আমাকে কখনো এত মেরেছে। আমার হচ্ছে বাচ্চাটা পেটে ছিল, আমার মনে হয় আমার বাচ্চাটা মরেই যাবে এমন মারা আমাকে মারছে। তো মারার পরে ও কী করছে, রাত 12:30টার দিকে ও বাইরে গেছে। ও বাইরে যাওয়ার পরে ও কী করছে আর এটা আমি জানি না। 3টার দিকে হচ্ছে অনেকগুলো ছেলে, বস্তির অনেকগুলো খারাপ ছেলে যারা রাস্তাঘাটে মানে মট্টত খাইতে এরকম করে ঘুরে বেড়াইতো, এরকম অনেকগুলো ছেলে হঠাৎ করে আমাদের বাসায় আসছে। আমি আমাদের বাসার ব্যাপারটা একটু বলে রাখি, এটা বিল্ডিং ছিল বাট উপরে টিন সেট ছিল। বাসা আসার পরে ওরা দরজা খুলে ওরা আমার গায়ে ছাপিয়ে পড়ছে। কেউ ভিডিও করতেছে, কেউ মানে এরকম ক্যামেরা করতেছে, কেউ এটা করতেছে, কেউ লাইট দিতেছে, এরকম করে রাত প্রায় একেবারে ভোর 5টা পর্যন্ত ওরা আমার সাথে এগুলো করছে। আমি যতই চিল্লা করছি আশেপাশে সব মানুষ আমার চিৎকারের শব্দ শুনতে পাইছে, কিন্তু একটা মানুষও আমার ঘরে আসে নাই বা একটা মানুষও আমাকে হেল্প করে নাই। আমি ইচ্ছা মতো কাঁদছি, কেউ আমার দিকে একটাবার ফিরেও তাকায় নাই। কান্নাকাটি করতে করতে সকালবেলা ওরা যখন চলে যায় 6:30টার দিকে আমার মা আর আমার স্বামী ঘরে আসার পরে আমি বলি যে আপনারা রাতের বেলায় কই গেছিলেন, এরকম ছেলেগুলো আমার সাথে এগুলো করছে। তখন আমার সৎমা আমারে বলতেছে, দেখ তোরা আমি ভালোর জন্য তোরা আমি আমার নিজের মেয়ে মনে করতাম, নিজের মেয়ে মনে করে আমি তোকে আমার বুকে আশ্রয় দিয়েছিলাম, ভালোবেসেছিলাম, কিন্তু বাস্তবে যদি এত বড় খারাপ এটা আমি কখনোই জানতাম না। তুই কেন পুলিশের কাছে এসব কথাগুলো বলতে গেছিস? তো আমি শেষে বললাম যে উনি তো পুলিশ কিনা সেটাও আমি জানি না, উনি তো ওই যখন পুলিশের ড্রেসও পরে আসে নাই। তো বড় বলতেছে কেন পুলিশ সিভিল বেশে আসতে পারে না, সিভিল বেশের পুলিশ ছিল, তুই তোর জামাইয়ের কথা কেন বলে দিলি এসব কথা? আমি বলি তো তোমরা এগুলো বলতে পারো, আমি এগুলো কইতে পারবো না? আমি কেন কইতে পারবো না? তোমরা এগুলো কেন করো? এটা বলার পরে আমার স্বামী বলতেছে যে ঠিক আছে যা, ওই পোলাপাইনগুলো তো সব ভিডিও করছে। তখন ও আমাকে ফোন অন করে ভিডিওগুলো দেখাইতেছে যে পোলাপাইনগুলো যা করছে এগুলো সব ওর কাছে ভিডিও। তার মানে ও নিজেই পোলাপাইনগুলোর আমাদের রুমে পাঠাইছে, আমার রুমে পাঠাইছে। তো আমি সব কিছু বুঝতে পারি কিন্তু কোনো প্রতিবাদ করতে পারি না। আমার এমন অবস্থা যে আমি প্রতিবাদ করবো কিছু বলতেও পারতেছি না। তখন আমার উনি বলতেছে যে তুই আজকের মধ্যে থানায় যাবি, থানায় গিয়ে তুই এটা সব কিছু বলে আসবি যে তোর মায়ের সাথে তোর ঝগড়া হয়েছে, তুই এগুলো মিথ্যে বলছিস। যদি তুই এটা না বলিস তাহলে তোর সন্তানটাকেও মেরে ফেলবো, তোর পেটের সন্তানটাকেও মেরে ফেলবো, আর এই যে ভিডিওগুলো করেছে এগুলো সব ইন্টারনেটে ছেড়ে দিব। তো তুই তখন বুঝতে পারবি যে ঠেলা কাকে বলে। আর তোর বাবা তো জেলে আছে, ওরাও আমি ওইখানে মারার ব্যবস্থা করতেছি। আর আমি আরেকটা ব্যাপার বলে রাখি, রাজীব কিন্তু এই বস্তিতে আসার পর আমি যেটা দেখতে পাইছি, রাজীব চিন্তায়, মাদক ব্যবসা থেকে শুরু করে যত খারাপ কাজ আছে সব কাজ রাজীব করে এই এলাকাতে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি কার কাছে যাব, কাকে বলবো, কীভাবে বিচার দেবো, কিছুই বুঝতে পারতেছিলাম না। তখন আমি যখন আবার যে লোকটা আমাকে পুলিশের কাছে একবার যাইতে বলছিল, যে পুলিশের সিআইডি, ওনার কাছে আমি যাই, আমি বিকেলবেলা ওনার কাছে যাই, উনি আমাকে ওভাবে আর সহযোগিতা করে না, আগে যেরকমভাবে সহযোগিতা করছে ওরকমভাবে আর করে না। তখন আমি চিন্তা করতেছিলাম যে আমার পেটের বাচ্চাটাকে মেরে ফেলবে এবং আমি এখন কোথায় যাবো এই পোয়াতি অবস্থায়। আমি বাধ্য হয়ে শেষ পর্যন্ত থানায় যাই, আর থানায় গিয়ে আমি বলে আসি যে আমার আম্মার সাথে আমার ঝগড়া হয়েছে, যার জন্য আমি এই স্টেটমেন্টগুলো দিয়েছিলাম, তো এগুলো আসলে মিথ্যে ছিল, এগুলো আমি বলি। তখন পুলিশ আর কোনো কিছু বলে না, যে ঠিক আছে যান আপনাদের মাথায় সমস্যা আছে, আমাদের ভুল হয়েছে যে জায়গায় গিয়ে ইনভেস্টিগেশন করা। তো এটা বলার পরে পুলিশ আমাকে এটা বলে, আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর আমি প্রচণ্ড রকম কান্না করতে থাকি। এইভাবে কতদিন আমি যতই ওর কাছে বলি, আমি যতই কিছু করতে চাই, আমাকে একটাই হুমকি দেয় যে ভিডিওগুলো নেটে ছেড়ে দিব, এরপর এই করবো সেই করবো। এরকম করতে করতে প্রায় আরও 20-25 দিন যাওয়ার পরে আমার একদিন প্রচণ্ড রকম পেটের ব্যথা হয়, মানে এত পেটের ব্যথা হয় আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। যে আমার এত পেটের ব্যথা হয়। পেটের ব্যথা, আমি পেট কামড়ে আমি উপরের দিকে তাকে ইচ্ছা মতো চিল্লাইতে আসি, কিন্তু আমার স্বামী আর আমার মা একটাবার আমাকে ধরতেছেন, আমাকে খাট থেকে ফ্লোরে ফেলাই দিছে। ফ্লোরে সারা রাত কাঁদতে আমি শেষ রাতে অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওরা আমাকে হসপিটালে নিয়ে যায়। আমার যখন জ্ঞান ফিরি তখন আমাকে যিনি আয়া ছিল, আমাকে একটা এমন একটা জায়গায় আমাকে রাখা হয়েছে, কোনো বেড নাই, হ্যাঁ, একদম ফ্লোরের মধ্যে আমাকে শোয়াই রাখা হয়েছে। তখন আমার ওই যে মহিলাটা, আমি দেখতেছি আমার পেটে হাত দিয়ে দেখতেছি আমার পেটটা কেমন ছোট ছোট লাগতেছে, পেটটা কেমন ছোটো ছোটো মনে হইতেছে। তখন আমি একটা আয়া ছিল, আয়াটাকে জিজ্ঞেস করলাম যে আন্টি, আমার তো পেটে বাচ্চা ছিল, আমাকে বাচ্চা প্রসব হয়েছে এটা জিজ্ঞেস করি। তখন এই আন্টিটা বলতেছে যে হ্যাঁ তোমার তো বাচ্চা প্রসব হয়েছে, তোমার একটা মরা মেয়ে বাবু হয়েছে। তখন আমার চোখ থেকে পানিগুলো বেয়ে পড়তেছে। এরকম করতে করতে একটু পরে আমার মা আসে। আমার মা আইসা কোত্থেকে জানি আসে, আইসা আমার পাশে বসে, হাতের মধ্যে অনেকগুলো আপেল, কমলা এরকম। তো আমার বলতেছে যে এগুলো খাইলে শরীর ঠিক থাকবে। তো আমি বলতেছি মা
আমার বাবা তোমাকে বিয়ে করে আনার পর থেকে আমি কোনোদিন তোমাকে অসম্মান করি নাই, অপমান করি নাই। যত যাই পারছি তোমাকে ভালোবাসছি, আমি কখনোই তোমাকে অসম্মান করি নাই। আমি সব দিক থেকে তোমাকে অনেক পরিমাণ সাপোর্ট করছি, কখনো কেউ বলতে পারবে না যে আমি তোমার সাথে খারাপ কোনো কিছু করছি। কিন্তু তোমার সামনে আমাকে এইভাবে মারলো, আমার পেটের বাচ্চাটারে নষ্ট করে দিল, তো তুমি কোনো প্রতিবাদ করলে না। আমি তো তোমার মা বলে জানতাম। তখনই আমার বলতেছে যে এগুলো বাদ দে, এগুলো কোনো কথা না, এগুলো কোনো কথা না। আর বা যেটা মরে যাবে এটা মরে যাবে, যে মরে যাবে সেটাকে দুনিয়াতে বাঁচায় রাখা সম্ভব না। আমি হসপিটালে প্রায় 2 দিনের মতো ছিলাম। এরপর উনি আমাকে, আমার মা আমার জন্য একটা বেড ঠিক করে, সরকারি একটা বেড, ওই সরকারি বেডে আমি থাকি। এরকম 2 দিন প্রায় 2.5 দিনের মতো যাওয়ার পরে হসপিটাল থেকে আমি বাসায় আসি। বাসায় আসার পরে আমি আগে যেটা দেখতাম যে আমার স্বামী এখন আর আমার কাছেই আসে না, মানে রাজীব আমার কাছেই আসে না। ও সবসময় আমার আম্মার সাথেই ঘুমায়, যা কিছু আমার আম্মার সাথে করে সব কিছু আমার আম্মার সাথে, ওর আমার কাছেই আসে না, মানে আমার পাশেই আসে না। তখন আমি, আমাদের এখানে আমার একটা বোন ছিল, যার নাম ছিল সীমা, ওই বস্তিতেই হচ্ছে কাজ করতো। ও হচ্ছে একটা বেসরকারি কোম্পানির রিসিপশনে চাকরি করতো। তো আমি সীমাকে বলি, খুব কান্নাকাটি করে বলি যে সীমা, আমি এভাবে থাকবো না, আমাকে খুব কষ্ট দিতেছে শারীরিকভাবে, মানসিকভাবে, আমাকে একটা বুদ্ধি দাও না বোন, তুমি তো আমার বোনের মতো, আমাকে একটু হেল্প করো। তখন সীমা আমাকে বলতেছে, আমি ওর কাছে মোটামুটি সব কিছু খুলে বলি, বলার পরও আমাকে বলতেছে এইভাবে থাকলে ওরা তোরে মেরে ফেলবে, আজ হোক কাল হোক তোকে মেরে ফেলবে, তুই একটা কাজ কর, তুই তোর গ্রামের বাড়িতে চলে যা। তখন ও আমাকে 1000 টাকা দেয়। 1000 টাকা দেওয়ার পরে রাতের বেলায় আমি যখন, আমার মা আর আমার স্বামী শুয়ে আছে, একসাথে শুয়ে আছে, আমি বের হয়ে আস্তে করে আমি হচ্ছে সায়দাবাদ কমলাপুর রেল স্টেশনে যাই। ওইখান থেকে আমি সরাসরি হচ্ছে আমাদের বাড়িতে চলে আসি। আমি যখন খুলনা এসে নামি তখন আমার মোবাইলে অনেকবার কল দিচ্ছিলো, বাট আমি কল রিসিভ করতেছি না। খুলনা এসে নেমে আমি হচ্ছে বাসে করে সরাসরি সাতক্ষীরা আমাদের বাড়িতে যাই। আমার বাড়িতে যাওয়ার পর আমি দেখতে পাই যে আমার বাড়ির ঘরের চেহারা, আমাদের ঘরটাও নাই, আমাদের ঘরটার ভাঙা, আমাদের হচ্ছে গেটটাও নাই, টিনের বেড়াগুলোও নাই, চারপাশে হচ্ছে অনেক কাঠ দিয়ে শক্ত করে বেড়া দিয়ে ভিতরে কলার বাগান লাগানো। আমি কোথায় আমাদের ঘর বাড়ি কিচ্ছু নাই, জাস্ট কলা বাগান এখানে। তখন আমি পাশের বাসায় কুসুমের আম্মা নামের একজন মহিলা ছিল, ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে আন্টি আমাদের ঘরগুলোর এই অবস্থা কেন? পরে উনি বলতেছে কে, তুমি কি জানো না? আমি বলি কি জানবো? পরে বলতেছে যে ঘর বাড়ি সব তো তোমার আম্মা বিক্রি করে দিছে। আমি বললাম আমার আম্মা কীভাবে বিক্রি করে? জায়গা হচ্ছে আমার আব্বার, আমার আম্মা কীভাবে বিক্রি করে? পরে বলতেছে বাবার এটা তুমি জানো, আর তোমাকে চেয়ারম্যান জানে, চেয়ারম্যানের জায়গায় কিনছে। তখন আমি চেয়ারম্যানের কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি যে আঙ্কেল আমাদের জায়গা। পরে বলতেছে যে জায়গা তো তোমার আম্মা আমার কাছে বিক্রি করছে। আমি বলি কই আম্মা জায়গায় বিক্রি করছে? পরে বলে যে উনি সাতক্ষীরাতে 3 বার আসছে, এখান থেকে যাওয়ার পরে জায়গায় বিক্রি করে গেছে, তুমি জানো না? তাই আমি বলি যে কই, আমি তো জানি না। পরে বলতেছে যে এখানে তো তোমারও সিগনেচার আছে। তাই আমি বললাম যে কোথায় আমার সিগনেচার? উনি আমাকে পেপার দিলে, যেখানে আমি একটা ব্ল্যাঙ্ক পেপার আমি সিগনেচার করছি। আমি বলি না, এটা তো আমার সিগনেচার না, এটা কীভাবে আমার সিগনেচার? আমি বলি যে না, এটা আমি সিগনেচার করি না, এটা আমার সিগনেচার না, আপনি কীভাবে হচ্ছে এটা কেমন কথা বলতেছেন? তখন আমি আমার মাকে কল দিই, ওইখানে সাতক্ষীরা বসে কল দিই, মা তুমি নাকি জায়গায় বিক্রি করছো। আমার মা অস্বীকার। আমার আম্মা বলে না, আমি কোনো জায়গায় বিক্রি করি নাই, কে বলছে আমি জায়গায় বিক্রি করছি? তখন আমি চেয়ারম্যানের কাছে যাই, আশেপাশে বাড়িঘরে মানুষের কাছে, তখন সবাই বলতেছে যে চেয়ারম্যান আরও 2-3 জনকে নিয়ে আসছে। আসার পর সবাই বলতেছে যে হ্যাঁ, ওরা সবার সামনে আমার মাকে টাকা দিছে, আমার মা টাকা নিয়ে গেছে। তো আমি তখন মাকে ফোন দিয়ে বললাম যে মা তুমি যে টাকা নিয়ে গেলা, টাকা কীভাবে নিয়ে গেছো চেয়ারম্যানের কাছ থেকে? তুমি যে সাতক্ষীরা আসছো আমাকে তো একটাবার ফোন করে বলো নাই, বা আমাকে তো একটাবার বলেও আসো নাই। তুমি এই কাজ সেই কাজের কথা বলে 2 দিনের জন্য বাইরে চলে যেতা, তুমি সাতক্ষীরা কবে আসলা? তখন উনি বলতেছে যে না, আমি জায়গায় বিক্রি করি নাই। তখন আমি চেয়ারম্যানের সাথে কথাবার্তা না পেরে আমি তখন আমাদের এলাকার একটা মুরব্বী ছিল, ওনার নাম হচ্ছে শফিক, সবাই হচ্ছে শফিক মোল্লা ডাকে, শফিক মোল্লার কাছে গেলাম, কি ওনাকে বললাম সব কিছু। বলার পর উনি বলতেছে যে একটা ব্যবস্থা হবে, তুমি চিন্তা করো না, টেনশন করো না। আমি আসলেই টেনশন করতেছি না। এরপর থেকে আমি হচ্ছে আমাদের এখানে বাড়িতে কখনো এর কাজ কখনো ওর কাজ, এভাবে কাজ করে করে আমি কোনোভাবে না খেয়ে আমার জীবনটা পার করতেছি। আমার আব্বা আজও জেলখানায়, আমার আব্বা এখনও জেলখানায় পড়ে আছে। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে না তালাক দিয়েছে, আমার মাকে উনি আবার বিয়ে করছে না করছে আমি কিচ্ছু জানি না। আমি মানুষের বাড়িতে কাজ করে করে কোনোরকম আমার জীবিকাটা কাটাই। আমার এখানে কাজ করতে করতে আমাদের বাড়িতে হচ্ছে একটা মেয়ে আছে, নাম ছিল বর্ণার মোবাইলে আপন ভাই আমি আপনার ভিডিওগুলো দেখি মাঝে মাঝে, সময় পাইলে আপনার এই দুঃখের স্টোরিগুলো আমার কাছে খুব ভালো লাগে, অথবা আপনি যে কথাবার্তাগুলো বলেন এগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি কথাগুলো শুনি আপন ভাই, আমি আজকে আমার এই স্টোরিটা আপনার কাছে বললাম সব কিছু, কিন্তু এমনও কথা আছে যেটা আসলে আমি আপনার কাছে ইচ্ছে করলেও বলতে পারিনি, এমন ঘটনা আমার সাথে ঘটেছে। বাট যতটুকু পেরেছি আমি আপনাকে জানিয়েছি। যদি সম্ভব হয় আমার জীবনের গল্পটা আপনি মানুষের কাছে প্রচার করে দিবেন, যাতে কেউ আর আমার মতো ভুল না করে।
আমি আমার নিজের বুঝতে পারিনি, এটা আমার ভুল ছিল। আমি আমার মাকে বিশ্বাস করেছিলাম, এটা আমার ভুল ছিল। আর আমার মা পরিকল্পিতভাবে আমার আব্বাকে জেলে ভরেছিল, কারণ ওই ছেলেটাকে উনি আগ থেকেই পছন্দ করতেছিল। আপন ভাই, যদি গল্পটা মানুষের কাছে প্রচার করেন, আমি আপনার কাছে চিরঋণী থাকবো। মাই ডিয়ার ভিউয়ার্স, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পুরো গল্পটা আমার সাথে শোনার জন্য। আজকের জীবনের গল্পটা আমি শুরুতেই বলেছিলাম যে একটু নোংরা টাইপের হবে, কিছু কথাই ছিল, নোংরা কথাগুলো আমি আসলে স্কিপ করে গিয়েছি। আমি এই কথাগুলো বলি না আপনাদেরকে, অনেক অনেক নোংরা কথা ছিল এখানে। তো যাই হোক, মেয়েটা তার লাইফে একটা গোট কাজ করেছে। ওই যে বস্তিতে থাকতো, কমলাপুর মনে হয় ওরকম একটা বস্তির নাম, ওই বস্তিতে থেকে বর্ণা নামের একটা মেয়ের সাথে কথাবার্তা বলে যে হচ্ছে একটা ভালো সলিউশন নিয়ে সে ওইখান থেকে চলে আসছে। এটা তার জন্য হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সে চলে এসে কিন্তু সে বেঁচে গেছে। যদি চলে না আসতো তার উপরে আরও ভয়াবহ কিছু অপেক্ষা করতো। ওইখান থেকে চলে এসে গিয়ে মেয়েটা অনেক ভালো কাজ করছে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে সে তার জায়গার সঙ্গে আমাকে লাস্টে লিখেছিল যে আপন ভাইয়া, যদি পারেন আমাকে একটু সলিউশন দিবেন বা আমার জন্য কিছু করবেন। আসলে সাতক্ষীরাতে অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারে, আপন ভাই হয়তো বিগ পার্সন, তার হয়তো অনেক নেতা খেতা অনেক টাইপ। না, আসলে ভাই আমার কিছুই নাই। আমি একজন প্রাক্তন রেডিও আরজে। তো আমার লাইফে ওরকম কোনো কিছুই নেই যে কোনো নেতা খেতার সাথেও পরিচয় নাই। তো আমি ওনাকে তখনও ফোন করে এটাই বলেছিলাম যে আপনি থাকেন, আপনার আব্বা জেল থেকে বেরো। কারণ ওনার আব্বা যদি জেল থেকে বের হতে পারে, তাহলে যেহেতু জায়গাটা ওনার বাপের নামে, উনি ইচ্ছে করলে মামলা টামলা করে কোনো বাদে জায়গা নিতে পারবে। তাও আমি আসলে খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি না, কারণ ওই জায়গা যেহেতু ওনাদের এলাকার চেয়ারম্যান দখল করেছে, দখলটা আসলে ছুটানো খুব সোজা ব্যাপার না। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, এই গল্প থেকে আপনি অন্তত অ্যাটলিস্ট এটা শিখতে পারছেন যে হিমসেলফ, মানে যেটা বলে যে নিজের প্রতি নিজের টেক কেয়ার। আমি সবসময় একটা কথা বলি যে অন্যের নিঃশ্বাসে বাঁচা যায় না, অন্যের পায়ে হাঁটা যায় না। আমরা এই ভুলটাই সবসময় সবাই করি, সেটা হোক বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বাবা বা মা। আর ওর একটা বোঝানো উচিত ছিল যেটা একটা সৎ মা। মানে আমার কাছে এই ব্যাপারটা আমি আসলে খুব ক্লিয়ার করে বলি ডিয়ার ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই ব্যাপারটা একটু নেবেন। সৎ মা কথাটা বললে আমাদের কাছে কেমন লাগে যে সৎ মা কেমন একটা নোংরা কথাবার্তা, কিন্তু সৎ মানুষ ব্যাপারটা কেমন লাগে বলেন তো? সৎ মানুষ অনেক ভালো। সৎ মানুষ মানে বিশাল একটা ব্যাপার। সৎ মানুষ মানে ভালো মানুষ, তাই তো? তাই সৎ মা কি ভালো মা। আমাদের এই ধর্ম, আমাদের এই সমাজে একটা কাজ করেছে যেটা আসলে বলার মতো, দেখার মতো, শোনার মতো, যে বাবা দ্বিতীয়বার যাকে বিয়ে করবে তাকে সৎমা বানিয়ে দিয়েছে, মানে ভালো মা। আমার তো একটা মা আছে, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে সৎমা। সৎমায়ের কথা বললে শুনতে যতটা খারাপ লাগে, কিন্তু কথাটা আপনি বিশ্লেষণ করেন যে সৎমা মানে হচ্ছে ভালো মা, সৎ মানে ভালো বা মহৎ, এরকম কোনো কিছু। তো আল্লাহ যাতে সেই সৎমাগুলোর উপরে রহমত করে যারা সৎমায়ের সংসারে আছেন, যারা সৎমায়ের সাথে বেঁচে আছেন এই পর্যন্ত, যাদের সাথে হয়তো জ্যোৎস্নার জীবনটা মিলে যায়। এই জ্যোৎস্নার জীবনটাকে আপনি খেয়াল করবেন, সে কিন্তু অনেক ছোট মেয়ে হলো, অনেক ইন্টেলিজেন্ট, অনেক জায়গায় সে বুদ্ধি খাটিয়েছে, থানাতে গিয়েছে বা লোকের কাছে গিয়েছি, এগুলো কিন্তু করেছে, এগুলো তার জন্য অনেক ভালো হয়েছে। এগুলোর জন্য সে অন্তত মুক্তি হয়ে যেখানে আসছে, দুমুটো খাক বা না খাক, কিন্তু মোটামুটি সে এখন ভালো আছে, সুস্থ আছে এবং খুবই প্রাণবন্ত আছে। আমার সাথে কথা হয়েছে, অনেক ভালো আছে। তো সব অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে আমি আবারও আমার জীবনের গল্প অনুষ্ঠানে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে, অ্যান্ড আসসালামু আলাইকুম।